নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা বলছি। আপনারা শুনছেন অভিজ্ঞান গাঙ্গুলির ষড়শাস্ত্র। আজ পঞ্চম পর্ব শুরু করি। 13। মৃতদেহ ঘিরে লোকজন জটলা করে দাঁড়িয়ে আছে। কয়েকজন কুলুতের সৈনিক তাদের দূরে রেখেছে মৃতদেহর থেকে। এখন সন্ধ্যা হয়। ধুলো মাখা কাঁচা রাস্তার ধারে পড়ে আছে বৈদ্য চক্রাচার্যর মৃতদেহ। তার বুকের বাম দিকে একটি গভীর ক্ষত, রক্ত জমে আছে সেখানে। তরবারি বা বড় ছুরি ধরনের কিছু দিয়ে হত্যা করা হয়েছে তা এই ক্ষত দেখলেই বোঝা যায়। খোলা চোখের মৃত দৃষ্টিতে এখনো বিস্ময় লেগে আছে, যেন তিনি এখনো বিশ্বাসই করতে পারছেন না যে তিনি মৃত। চাণক্য মৃতদেহর পাশে মাটিতে হাঁটু রেখে বসে ক্ষত পরীক্ষা করছেন। জীবসিদ্ধি সন্দিগ্ধ দৃষ্টিতে ভিড় করা লোকেদের দিকে দেখছে। সে অবশ্য মুখ ঢেকে এসেছে, কারণ সাধারণ মানুষ তাকে দেখে ফেললে রাজা সুবর্মার সঙ্গে তার চেহারার মিল পেতে পারে। সেক্ষেত্রে ভবিষ্যতের পরিকল্পনায় সমস্যা হবে। জীবসিদ্ধি মনে মনে ভাবছে যে এদের মধ্যেই কেউ খুনি নয় তো। চাণক্য বলেন, অপরাধীদের মধ্যে সাধারণত অপরাধ স্থলে ফিরে আসার একটা প্রবণতা দেখা যায়। উঠে দাঁড়িয়ে চাণক্য একবার আশেপাশে দেখে নিয়ে বললেন, জায়গাটা নির্জন। কে মৃতদেহ প্রথম দেখেছে? সৈনিক এক কৃষককে সামনের দিকে ঠেলে দিল। আজ্ঞে, আমি ব্রাহ্মণদেব। কখন? এই তো বিকেলের দিকে ক্ষেত থেকে ফিরছিলাম, তখনই দেখলাম রাস্তার ধারে কেউ শুয়ে আছে। প্রথমে ভাবলাম কেউ মদিরার নেশায় চুর হয়ে পড়ে আছে, কিন্তু কাছে যেতেই রক্ত দেখতে পেলাম। আমি গিয়ে টহলদার সৈনিকদের ডেকে আনলাম। আর কেউ ছিল আশেপাশে? না, কেউ না। তুমি আসতে পারো। সৈনিকদের মৃতদেহ নিয়ে যাওয়ার আদেশ দিয়ে চাণক্য রাজমহলে ফেরার পথ ধরলেন। আচার্যর পাশে জীবসিদ্ধি এবং খানিকটা তফাতে মগধের দুজন সৈনিক হাঁটছে। চাণক্যর কপালে ভ্রুকুটি বলে দিচ্ছে যে তিনি কিছু ভাবছেন। জীবসিদ্ধি জিজ্ঞেস করল, কি বুঝলেন আচার্য? বৈদ্যর মৃত্যু কি বিচ্ছিন্ন ঘটনা? মৃতদেহর শরীরের থেকে স্বর্ণ আভরণ খুলে ফেলা হয়েছে, তা নিশ্চয়ই খেয়াল করেছ? হ্যাঁ, তবে কি এটা কোনো দস্যুর কাজ? আপাত দৃষ্টিতে তো তাই মনে হয়। নির্জন স্থানে দস্যুরা ফাঁদ পেতে অপেক্ষা করে বটে, কিন্তু 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 দস্যুরা এমন নির্জন স্থানেই শিকার খোঁজে যেখানে ধনী শিকার পাওয়ার সম্ভাবনা থাকে, বা যেসব সড়কে বণিকদের যাতায়াত থাকে। কিন্তু এই ক্ষেত্রে ঘটনাস্থলের আশেপাশের শুধুমাত্র সামান্য চাষের জমি আর রুক্ষ পাহাড়ি পাথর বাদে কিছুই নেই। সেখানে দস্যু কেন থাকবে? হতে পারে ব্যাপারটা কাকতালীয়। কপাল দোষে বৈদ্য ভুল সময়ে ভুল স্থানে উপস্থিত ছিল। কাকতালীয় ব্যাপারটায় আমি ঠিক বিশ্বাসী নই জীবসিদ্ধি। খুঁজলে দেখবে পৃথিবীর বেশিরভাগ ঘটনাই বিশেষ কারণে ঘটে। তাহলে আপনি বলছেন চক্রাচার্যর হত্যার সঙ্গে মহারাজ সুবর্মার হত্যার সম্পর্ক আছে? চাণক্য চিন্তিত ভঙ্গিতে মাথা থেকে নেমে আসা কেশশিখায় হাত বুলিয়ে বললেন, গতকালই বৈদ্য আমার সঙ্গে কথা বললেন, আর আজকে তাকে হত্যা করা হলো। এই দুটো ঘটনাকে কি উপেক্ষা করা যায়? কিন্তু কেন? মানে হঠাৎ বৈদ্যকে হত্যা করার কি কারণ থাকতে পারে? সেই প্রশ্নের উত্তর জানলে সম্ভবত আমরা মহারাজের হত্যা রহস্যেরও সমাধান পেয়ে যেতাম। গতকাল মহারাজের মৃতদেহ পরীক্ষা করে যা যা সিদ্ধান্তে তিনি পৌঁছতে পেরেছিলেন তা সবই আমাদের সবিস্তার বলেছেন। এরপর কি তবে কিছু বাকি থেকে গিয়েছিল? বা
হতে পারে আমার সঙ্গে আলোচনার ফলে তার কিছু মনে পড়ে গিয়েছিল যা তিনি আমায় বলতে চাইছিলেন, কিন্তু সেটা কি হতে পারে? বৈদ্যর স্ত্রী আছে শুনলাম, তাকে জিজ্ঞাসা করলে কিছু জানা যেতে পারে। হয়তো তাকে কিছু বলেছিলেন বৈদ্য। কালকে ওকে প্রশ্ন করতে হবে, কিন্তু সেক্ষেত্রে তারও জীবন সংশয় থেকে যায়। ওহে জীবসিদ্ধি, মন্ত্রী শ্রীশৈলকে বলে বৈদ্য চক্রাচার্যর স্ত্রীর সুরক্ষায় 2 জন প্রহরী নিযুক্ত করতে বলে দিও। বেশ, আর কিছু? একটা প্রশ্ন ভাবাচ্ছে। কি প্রশ্ন আচার্য? হত্যাকারী বৈদ্যকে হত্যা করে সেই অস্ত্রটি সঙ্গে নিয়ে গেল কেন? তুমি কি বৈদ্যর অঙ্গবস্ত্রে রক্তের দাগগুলো ভালোভাবে লক্ষ্য করেছিলে? রক্তের দাগ দেখে বোঝা যায় তরবারি বা ছুরিটা হত্যাকারী ক্ষতস্থান থেকে টেনে বের করে মৃতদেহর শরীরের কাপড়ে ভালোভাবে মুছে নিয়েছে। হত্যাকারীর এতটা কষ্ট করার প্রয়োজন কি থাকতে পারে? তার পক্ষে অস্ত্রটি হত্যাস্থলে ত্যাগ করাটাই সহজ নয় কি? মহলের প্রাঙ্গণে ততক্ষণে তারা প্রবেশ করেছে। 2 জন প্রহরী তাদের জন্য দ্বার খুলে দিল। ভেতরে প্রবেশ করতে জীবসিদ্ধি কিছুটা ভেবে বলল, অনেকের ক্ষেত্রেই তার নিজস্ব অস্ত্রের প্রতি টান থাকে, যেমন আমার নিজের এই ছোট তরবারিটি। এটি আমি বিশেষভাবে অনেক বছর আগে বানিয়েছিলাম। এটি কাপড়ের ভাঁজে সহজেই লুকিয়েও রাখা যায়, আবার সাধারণ ছুরির চেয়ে ভারী ও বড় হওয়ায় অসিযুদ্ধেও যথেষ্ট কার্যকরী। অতএব এই তরবারিটি আমি হাতছাড়া করতে চাইব না। আচার্য, আর্য জীবসিদ্ধি। অমাত্য শ্রীশৈলর ডাকে দুজনেই তার দিকে চাইলেন। অমাত্যর সঙ্গে আরও একজন ব্যক্তি রয়েছে। অমাত্য বলল, কুলুতের দিকে এগিয়ে আসা সেনাদের সেনাপতি দূত মারফত আপনাদের জন্য পত্র পাঠিয়েছে। অন্য লোকটি প্রণাম করে নিজের পরিচয়পত্র এগিয়ে দিল জীবসিদ্ধির দিকে। লোকটি সাধারণ পোশাকে থাকলেও সে মগধের সৈনিক। পরিচয়পত্র খুঁটিয়ে দেখে নিশ্চিত হয়ে জীবসিদ্ধি সেটা ফেরত দিল লোকটিকে। লোকটি পরিচয়পত্র রেখে দ্বিতীয় ভূর্জপত্রটি এগিয়ে দিল চাণক্যর দিকে, কিন্তু চাণক্য সেটা নেওয়ার আগেই জীবসিদ্ধি পত্রটা নিয়ে সাবধানে সেটার ভাঁজ খুলে নিঃশব্দে পাঠ করল। জীবসিদ্ধির এরকম হঠাৎ উৎসাহে চাণক্য কিছুটা অবাক হলেও মুখে তা প্রকাশ করলেন না। পাঠ শেষে চাণক্যর দিকে এগিয়ে দিল। পত্র পাঠ করতে করতে চাণক্যর মুখ গম্ভীর হল। সৈনিকটির দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, এটা সত্যি? তোমাদের চলার পথে পাহাড় ধস নেমে বন্ধ হয়ে গিয়েছে? সৈনিকটি উত্তর দিল, হ্যাঁ আচার্য, রাস্তার বেশিরভাগটাই ভেঙে গুঁড়িয়ে গিয়েছে পাহাড় থেকে নেমে আসা পাথরের চাইয়ের ভারে। সেই পাথর ভেঙে ভেঙে পথ বের করতে 4 দিন সময় লাগবে অন্তত। পুরো পথ প্রশস্ত না হলে বিশাল সেনা নিয়ে চলা অসম্ভব। অন্য কোনো পথ নেই? না আচার্য, আপনি তো জানেনই যে দ্বিতীয় পথ আছে, যেটা ধরে আপনারা এসেছেন তাতে সম্পূর্ণ সেনার চলা অসম্ভব। অতএব মগধের সেনা কুলুতে প্রবেশ করতে কয়েকদিন সময় বেশি লাগবে। শ্রীশৈল এতক্ষণ তাদের কথা শুনছিলেন। এইবার তিনি অসহায় ভঙ্গিতে বলে উঠলেন, সর্বনাশ! তাহলে কি হবে এবার আচার্য? আর মাত্র 6 দিন বাদেই কুলুতের প্রতিষ্ঠা দিবস। মগধের সৈনিকটিকে ইশারায় জীবসিদ্ধি চলে যেতে বলল। সে আবারও তাদের অভিবাদন জানিয়ে বিদায় নিতে জীবসিদ্ধি বলল, অতএব আমাকে মহারাজের ভূমিকায় অবতীর্ণ হতেই হচ্ছে। চাণক্য কিছু বললেন না, কিন্তু গোটা ব্যাপারটা তার ভালো লাগছে না। কোথায় যেন তার অস্বস্তি হচ্ছে। চাণক্য ও জীবসিদ্ধি মহলের সিঁড়ি ধরে উপরে উঠে এলো। চাণক্যের কক্ষে ঢুকে জীবসিদ্ধি সাবধানে দ্বার আটকে দিয়ে বলল, আচার্য, পত্রটি আগে আগে আপনার থেকে নিয়ে নেওয়ার জন্যে
ক্ষমা প্রার্থী। আসলে পত্রটির ভাঁজ দেখাটা আমার জন্য জরুরি ছিল। জীবসিদ্ধির কথার ইঙ্গিত বুঝতে চাণক্যর এক পলক সময় লাগল। উপলব্ধি করতে পেরে তিনি বললেন, ও। পত্রটা মেজের ওপর মেলে ধরে প্রদীপের আলোয় দেখালো, এটি দেখুন, গুপ্তচরদের মাধ্যমে পাঠানো সমস্ত পত্রে একটি বিশেষ নিয়মের ভাঁজ থাকে। এই ভাঁজ করার নিয়মটা শুধুই প্রাপক ও প্রেরক জানে। এছাড়া উল্টো দিকে দুটি কোণ সামান্য ছেঁড়া থাকে। এর কারণ নিশ্চয়ই বুঝতে পারছেন। যাতে পত্র যদি বা মাঝপথে শত্রু বা তৃতীয় কোনো ব্যক্তি খুলে পাঠ করে, প্রবল সম্ভাবনা যে পুনরায় সে একইভাবে ভূর্জপত্র ভাঁজ করবে না। সেক্ষেত্রে পত্র সঠিক প্রাপক হাতে পেলেই ভাঁজ দেখে বুঝতে পারবে যে মাঝপথে তৃতীয় কেউ পত্র পাঠ করেছে কিনা। একদম ঠিক। এছাড়া ভূর্জপত্রে সামান্য দুটি কোণ ছেঁড়া থাকাটা সন্দেহের উদ্রেক করার সম্ভাবনা নেই বললেই চলে। যদি বা কোনো অতি সাবধানী শত্রু পত্র বদলে দিয়ে একদম সঠিক ভাঁজ করে নকল পত্র পাঠায়, সেক্ষেত্রেও প্রাপক সহজেই বুঝতে পারবে যে পত্র পাল্টে দেওয়া হয়েছে কিনা, কারণ নকল পত্রের কোণ ছেঁড়া থাকবে না। চাণক্য কিছুক্ষণ চুপ করে শিষ্যের দিকে তাকিয়ে থেকে বললেন, ওহে জীবসিদ্ধি, বলুন আচার্য। আমি অভিভূত। সে কি, এইটুকুতেই মহামতি আচার্য চাণক্য তার ছাত্রের প্রতি অভিভূত হয়ে গেলেন? অপেক্ষা করুন, আরো আছে। জীবসিদ্ধি হেসে বলল, দুই কোণ ছেঁড়া থাকার এক মানে, এক কোণ ছেঁড়ার মানে আর এক উপরের কোণ ছেঁড়ার এক ইঙ্গিত। আবার নিচের কোণ ছেঁড়া থাকার ইঙ্গিত সম্পূর্ণ আলাদা। এই সমস্ত নিয়ম আমার নিজের বানানো এবং সমস্ত গুপ্তচরদের এই নিয়ম আমি শিখিয়েছি। তুমি যদি নিজের আচার্যর মুখ থেকে প্রশংসা শোনার জন্য এগুলো বলে থাকো, তাহলে তোমায় আমি নিরাশ করব না। কিন্তু আগে এটা বলো যে এই পত্রের ভাঁজ আর ছেঁড়া দেখে কি বুঝলে? বুঝলাম যে এটি মগধ সেনার সঙ্গে থাকা গূঢ় পুরুষের লেখা পত্র বটে, তবে পত্রের লেখা অর্ধসত্য। মানে? পত্রটি চাণক্যর দিকে এগিয়ে দিয়ে জীবসিদ্ধি বলল, ঘ্রাণ নিয়ে দেখুন তো। ভূর্জপত্রটি নিয়ে চাণক্য নাকের কাছে এনে চোখ বুজে ঘ্রাণ নিয়ে বললেন, দুধ জাতীয় কিছুর গন্ধ পেলাম যেন, খুবই হালকা যদিও। একদম ঠিক। যাক, বয়সের সঙ্গে সঙ্গে আপনার ইন্দ্রিয় তাহলে খারাপ হয়ে যায়নি। ছাত্রের ইচ্ছাকৃত কটাক্ষের উত্তরে চাণক্য বললেন, শোনো হে জীবসিদ্ধি, আমার ইন্দ্রিয় তোমার চেয়ে এখনো 100 গুণ ধারালো। গুরুর ছদ্ম রাগ ইচ্ছাকৃত উপেক্ষা করে অনেকটা জাদুকর যেভাবে তার জাদু দেখায়, সেই ভঙ্গিতে পত্রের উল্টো দিকটা প্রদীপের শিখার কাছে ধরতেই তাতে লেখা ফুটে উঠল, পাহাড়ের ধস ইচ্ছাকৃত। কেউ আমাদের পথ আটকাতে চেয়েছে। গোপনে কয়েকশো সৈনিক ছোট ছোট দলে বিভক্ত হয়ে পাহাড়ি পথ ধরেছে। 5 দিনে তারা কুলুতের সীমানা পার করবে। পত্রটি চাণক্যর দিকে এগিয়ে দিয়ে জীবসিদ্ধি হেসে বলল, খাগের কলম দুধে ডুবিয়ে লিখলে তা শুকিয়ে গেলে অদৃশ্য কালির কাজ করে। আপনার বোধহয় জানা ছিল না আচার্য। চাণক্য কিছুক্ষণ লেখাটার দিকে তাকিয়ে থেকে বললেন, ওহে জীবসিদ্ধি, বলুন আচার্য। চাণক্যর ঠোঁটের কোণে হাসি। বললেন, তুমি কি জানো যে তুমি শত্রুপক্ষর কাছে দিন দিন কতটা বিপজ্জনক হয়ে উঠছ? গুরু শিষ্য উভয়ে হেসে উঠলেন। 14 নিপুণক একটি বড় বট গাছের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। হাই তুলে আরো একবার রাস্তার দিকে দেখল। ফাঁকা, পাথুরে প্রান্তর ছাড়া কিছুই চোখে পড়ল না ওর। তার মানে লোকটার আসতে দেরি হবে।
কোমরে বাঁধা পশু চামড়ার জলের আধারটা বের করে মুখে লাগিয়ে 2 ঢোক জল খেল। গাছের সঙ্গেই তার ঘোড়াটি বাঁধা আছে। ঘোড়াটাও তার স্বামীর মতোই ক্লান্ত। নিপুণক একবার ভাবল বসে পড়বে গাছের ছায়ায়, কিন্তু পরক্ষণেই সেই চিন্তা মাথা থেকে বের করে দিল, কারণ এখন গাছের তলায় বসলেই তার তন্দ্রা আসবে। ঘুমিয়ে পড়া চলবে না তার। তার কাছে এখন একটি অতি গুরুত্বপূর্ণ জিনিস আছে, যা খুব সাবধানে জায়গা মতো পৌঁছে দিতে হবে। আনমনা ভাবেই বুকের উপর হাত চলে গেল নিপুণকের। সেখানেই ওর অঙ্গ বস্ত্রের গোপন একটি ভাঁজে সিন্ধু সেনার পত্রটি আছে। নিপুণক জানে এই ভূর্জপত্রের গুরুত্ব। এই সামান্য এক টুকরো লেখার উপর গোটা আর্যাবর্তর ভবিষ্যৎ নির্ভর করছে। আরও একবার রাস্তার দিকে তাকাতেই দূরে 2টো বিন্দু চোখে পড়ল। চোখের উপর হাত রেখে রোদ বাঁচিয়ে দেখার চেষ্টা করল নিপুণক। হ্যাঁ, 2টো ঘোড়াই বটে। 2টি ঘোড়াই পিঠে 2জন মানুষকে নিয়ে ছুটে আসছে তারই দিকে। বেশ কিছুটা সময় লাগলো 2জন অশ্বারোহীর তার কাছে পৌঁছতে। প্রথমে নেমে এলো এক দীর্ঘাঙ্গ বলিষ্ঠ পুরুষ, নিপুণকের পূর্ব পরিচিত। লোকটি নেমে নিঃশব্দে সামান্য মাথা নেড়ে অভিবাদন জানালো। তারপর দ্বিতীয় ব্যক্তিকে নেমে আসতে ইশারা করল। দ্বিতীয় লোকটি খর্বকায়, ইঁদুর মুখ। নিপুণক কিছুক্ষণ তাকে দেখে প্রথম ব্যক্তির উদ্দেশ্যে প্রশ্ন করল, একে দিয়ে কাজ হবে? চিঠি পৌঁছে দিতে পারবে জায়গা মতো? উত্তরে প্রথমজন প্রায় চিৎকার করে বলল, নিশ্চয়ই পারবে, না পারলে আমি নিজে ওকে হত্যা করব। ইঁদুর মুখ লোকটা কেঁপে উঠল। সে জানে যে এই লোকটা সত্যি কথাই বলছে। নিপুণক ইঁদুর মুখকে প্রশ্ন করল, তোমার নাম কি? উত্তর প্রথম ব্যক্তি দিল, ও বোবা, কথা বলতে পারে না। ওর নাম রোচক, লিখতে পড়তেও পারে না, কানেও কম শোনে। ও! নিপুণক মনে মনে অমাত্য রাক্ষসের বুদ্ধির প্রশংসা করল। গোপন পত্রবাহক হিসেবে এর চেয়ে উপযুক্ত আর কেই বা হতে পারে, যে পত্র পড়তে পারে না, শত্রুর হাতে ধরা পড়লেও কিছুই বলতে পারবে না। লোকটা হাত নেড়ে কিছু বলল। নিপুণক জিজ্ঞেস করল, ও কি বলছে? ও জানতে চাইছে যে কাজটা করলে ওর সাজা মকুব হবে কিনা। ওর সাজা কি ছিল? ধর্ষণের যা সাজা মগধে, মৃত্যুদণ্ড। ও হে হে, জিভ কান বিকল হলেও বদমাসটার রস কম নয়। নিপুণক রোচকের উদ্দেশ্যে জোরে বলল, হ্যাঁ, চিঠি তুমি পার্বত্যক রাজ্য পার করিয়ে দিলেই তোমার সাজা আমরা ভুলে যাব, তুমি মুক্ত হয়ে যাবে। বিশ্রীভাবে হাসল লোকটা। তার হাসি দেখে নিপুণকের মাথা থেকে পা অবধি জ্বলে গেল। তার এমনিতে ইচ্ছে করছে এখনই এই কীটটাকে মেরে ফেলতে, কিন্তু মনের ইচ্ছা মনেই চেপে রেখে কাপড়ের গোপন ভাঁজ থেকে 2টি পত্র বের করে সেটা এগিয়ে দিল নিপুণক। আবার গলার স্বর তুলে প্রায় চেঁচিয়ে বলল, নাও, নিয়ে যাও এটা সাবধানে, এখনই রওনা দাও। আর মনে রেখো, আমরা 2জন কিন্তু গোপনে তোমার উপর নজর রাখবো। যদি পালাবার চেষ্টা করো বা কোনো চালাকির চেষ্টা করো তবে। কথায় না বলে নিপুণক একবার নিজের হাত কণ্ঠের এপাশ থেকে ওপাশ অবধি টেনে দেখালো। ইঙ্গিত স্পষ্ট। ঘাড় নেড়ে রোচক ভূর্জপত্র 2টি নিজের কোমরের কাপড়ে গুঁজে নিয়ে ঘোড়ায় উঠে বসল। মাথা ঝুঁকিয়ে 2জনকে অভিবাদন জানিয়ে মলয়কেতুর পার্বত্যক রাজ্যের দিকে ঘোড়া ছুটিয়ে দিল। একটি টিকা। অর্থশাস্ত্রের আইন অনুযায়ী মৌর্য সাম্রাজ্যে ধর্ষণের সাজা ছিল মৃত্যুদণ্ড। ভালোই আছে রাজা মলয়কেতু। খেলার ছলে এক নারীর ঊর্ধ্বাঙ্গের অঙ্গবস্ত্র খুলে ফেলার চেষ্টা করছে রাজা। নারীটিও হেসে উপভোগ করছে এই ধরাছোঁয়ার খেলা। গত কয়েকদিন হলো শকুনি নেই। সে মাঝে মাঝেই কোথাও চলে যায় কয়েকদিনের জন্যে। মলয়কেতুকে কখনো বলে না কোথায় যাচ্ছে। তবে মলয়কেতুর সন্দেহ যে ব্রাহ্মণ
আশেপাশেরই কোনো রাজ্যে যায়, কারণ কয়েকদিনের মধ্যেই সে ফিরে আসে। একবার মলয়কেতু ভেবেছিল যে ব্রাহ্মণটার পেছনে লোক লাগাবে, দেখবে কোথায় যায়, কিন্তু শেষ পর্যন্ত আর সে সাহস হয়নি তার। শকুনি না থাকলেই মলয়কেতু সুখে থাকে। ওই লোকটার আশেপাশে মলয়কেতুর অস্বস্তি হয়। মলয়কেতুর বারবার মনে হয় যে এই দুষ্ট ব্রাহ্মণ তাকে যথাযথ সম্মান দেয় না, ব্রাহ্মণ তাকে নির্বোধ ভাবে। শকুনি এমন হাবভাব করে যেন সেই রাজা। মলয়কেতুও সুযোগের অপেক্ষায় আছে। সে এমন কিছু ঠিকই একদিন করবে যাতে সকলে ওকে পুরুরাজের মতোই সম্মান ও সম্ভ্রমের চোখে দেখতে শুরু করবে। তবে আপাতত ব্রাহ্মণ না থাকায় সে বিনোদনে ডুবে আছে। তার পাশের দুটি মেয়ের একজনেরও নাম তার মনে পড়ছে না, যদিও তবুও প্রেমিক প্রেমিকার মতো আচরণ করছে। নাম জানার প্রয়োজনও নেই তার, রাজাদের সবার নাম জানার প্রয়োজন পড়ে না। এরকম অনেক নারী তার বিশেষ বিনোদনের জন্য নিযুক্ত আছে। মলয়কেতু জানে যে ফুলে যতদিন মধু আছে ততদিন মৌমাছির অভাব তার হবে না। তবে এই বিশেষ মেয়েটি বড্ড মোহময়। অদ্ভুত লাস্যময়ী তার শরীর, কামাতুর হাসি, চোখে মদিরার নেশা। গত কয়েক মাস ধরেই আছে তার মহলে। এর নামটা জানতে হবে, ভাবল মলয়কেতু, যাতে পরের বার প্রয়োজনে একে ডেকে নেওয়া যায়। তোমার নামটা কি যেন সুন্দরী? পদ্মা। অন্য মেয়েটি হিংসার চোখে তাদের দেখছিল, কিন্তু মলয়কেতুর সেদিকে আর খেয়াল নেই। পদ্মা মেয়েটিকে মিষ্টি গলায় বলল, ওহ হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম, তুমি সত্যিই পদ্ম ফুলের মতোই সুন্দর। কাছে এসো সুন্দরী। মেয়েটি খিলখিল করে হেসে বলল, মহারাজ, পদ্মা নামে কিন্তু এক নাগিনও ছিল। আমার ঠাকুমা গল্প বলতো আমায়। বিষ তো বটেই, তোমার চোখেই তো বিষ, যাতে আমি ডুবে যাচ্ছি সুন্দরী। মলয়কেতু মেয়েটিকে কাছে টেনে নিতে উদ্যত হচ্ছিল, তখনই তার প্রধান আমাত্য কক্ষে প্রবেশ করল। মহারাজকে অনেক দিন পর আবার এরকম দেখে কিছুটা অপ্রস্তুত ভঙ্গিতে বলল, মহারাজ মলয়কেতু, ক্ষমা করবেন আপনাকে বিরক্ত করার জন্যে। মলয়কেতু মুখ তুলে মন্ত্রীকে দেখে বিরক্ত হলেও মুখে তা প্রকাশ না করে বলল, না না, বিরক্ত কিসের আর্য, মহারাজ মলয়কেতু সর্বদা দায়িত্ব পালনে বদ্ধপরিকর। বলুন কি প্রয়োজন? মন্ত্রী ইশারা করল দুটি মেয়েকে কক্ষ ত্যাগ করতে। একটি ভূর্জপত্রের চিরকুট রাজার দিকে বাড়িয়ে দিয়ে মহামাত্য বললেন, খানিক আগেই একটি পারাবত মারফত এই পত্র এসেছে। আমার মনে হয় আপনার একবার এটি দেখা উচিত। মলয়কেতু হাত বাড়িয়ে সেটি নিল। মহারাজ মলয়কেতুর জয়। আপনি যাদের মিত্র ভাবছেন তারাই বিশ্বাসঘাতক। পৌরব রাজ্য বিপন্ন এবং আপনারও জীবনহানি করার চেষ্টা করা হতে পারে। প্রমাণ চাইলে সেই ভিনদেশী পত্রবাহককে খুঁজুন যে আপনারই দেশের উপর দিয়ে আপনার শত্রুর পত্র নিয়ে আসছে। ইতি আপনার এক শুভাকাঙ্ক্ষী। মলয়কেতুর নেশার ঘোর পুরোপুরি কাটেনি। পত্রটি পড়ে ঠিক বুঝল না, তবে তার নিজের জীবন সংশয় হতে পারে এইটুকু সে বুঝতে পেরেছে। মন্ত্রীর দিকে তাকিয়ে বলল, এটা কি? বেনামি পত্র লিখে কেউ আপনাকে সাবধান করতে চেয়েছে মহারাজ। আপনি আদেশ দিলে এই পত্রে লেখা কথার সত্যতা খতিয়ে দেখতে পারি। কিভাবে? আমাদের রাজ্যে সত্যি এই মুহূর্তে কোনো গুপ্তচর গোপন কোনো পত্র নিয়ে প্রবেশ করেছে কিনা সেটা খুঁজে দেখতে পারি। হ্যাঁ, তাই করুন। যথা আজ্ঞা মহারাজ। অমাত্য বেরিয়ে যাচ্ছিলেন, তখনই মলয়কেতু তাকে আর একবার ডাকল। মহামাত্য। পিছু ফিরলেন তিনি। বলুন মহারাজ, আপনার কি মনে হয় এখানে কার ব্যাপারে আমাকে সাবধান করা হয়েছে? কে আমার মিত্র সেজে আমার রাজ্য দখল করার চেষ্টা করছে? অমাত্য কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে বললেন, জানি না মহারাজ। মলয়কেতু কয়েক মুহূর্ত মন্ত্রীর দিকে তাকিয়ে থেকে বলল, বেশ, আপনি আসতে পারেন। মন্ত্রী বেরিয়ে গেল।
প্রশ্নের উত্তরটা কেউই মুখে স্বীকার না করলেও মনের গভীরে দুজনই উত্তরটা বোধহয় জানে। 15। আচার্য, আসতে পারি? সকালের প্রার্থনা ধ্যান শেষ করে সবে ফলের থালার দিকে হাত বাড়িয়েছেন চাণক্য। উত্তর দিলেন, এসো হে জীবসিদ্ধি, দ্বার খোলাই আছে। জীবসিদ্ধি ভিতরে এসে চাণক্যকে প্রণাম করে একটি আসনে মুখোমুখি বসল চাণক্যর। বলল, 3টি সংবাদ আছে। চাণক্য জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন জীবসিদ্ধির দিকে। জীবসিদ্ধি উত্তর দিল, প্রথম খবর এসেছে অক্ষয়ের থেকে। বাবাক নামে এক কামারের খোঁজ সে পেয়েছে। এই কামার তক্ষশিলায় থাকে বলে জানা গিয়েছে। চাণক্য খোলা জানলা দিয়ে বাইরে তাকিয়ে খানিকটা নিজের মনেই বললেন, আবার তক্ষশিলা, সব ঘটনা, সব নাম ঘুরে ফিরে সেখানেই কেন আসে বরাবর? এবার আসি দ্বিতীয় পত্রে। সেটি এসেছে অমাত্য রাক্ষসের থেকে। চাণক্য উৎসাহী ভঙ্গিতে এইবার জীবসিদ্ধির কথায় মনোযোগ দিলেন। জীবসিদ্ধি বলল, তিনি সংক্ষিপ্ত লেখায় জানিয়েছেন যে সব ঠিক আছে। আর জানিয়েছেন যে মগধের জনগণনার কাজ দ্বিতীয় পর্যায়ে পৌঁছেছে। এই হলো সমস্যা অমাত্য মন্ত্রীদের। এরা এইসব নিয়েই আছে। এই তথ্য আমাদের জানানোর কি প্রয়োজন? জনগণনা এখন কেন জরুরি? জীবসিদ্ধির অলক্ষ্যে চাণক্যর ঠোঁটের কোণে হাসি ফুটল এক মুহূর্তের জন্যে। জিজ্ঞেস করলেন, আর তৃতীয় সংবাদ? আচার্য শকুনির খোঁজ পাওয়া গিয়েছে। সে মলয়কেতুর রাজমহলে আছে। উঠে বসলেন চাণক্য। বললেন, এটাই প্রত্যাশিত ছিল। প্রথমে গান্ধারের অম্বিক আর এখন মলয়কেতু, এদের দুজনকেই অঙ্গুলি হেলনে পরিচালিত করা সহজ কিনা সে এখন আমাদের বিরুদ্ধে শত্রুদের একত্রিত করছে। সম্ভবত পার্বত্য প্রদেশের অন্য শাসকরাও যোগ দেবে তার সঙ্গে। তাহলে আমাদের পরবর্তী পদক্ষেপ কি আচার্য? চাণক্য আবার গা এলিয়ে একটি আপেল ও দইয়ের তৈরি মিষ্টি মট্টা শরবত তুলে নিয়ে সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গে চলে গেলেন। ওহে জীবসিদ্ধি, তোমার মনে আছে তোমার ছোটবেলার একটি ঘটনার কথা? এই মট্টার পাত্র দেখে কিছু মনে পড়ে যায়? জীবসিদ্ধি হেসে বলল, অবশ্যই মনে আছে। তক্ষশিলায় আপনি তখন শিক্ষক আর আমরা আপনার ছাত্র। কিভাবে জানি আপনার মঠের প্রবেশপথে কাঁটা ঝোপ গজিয়ে উঠেছিল। আসতে যেতে ছাত্রদের ও অন্যান্যদের পায়ে কাঁটা ফুটছিল। আমরা সকলেই বিরক্ত হয়ে দুটো অপশব্দ ব্যয় করে এড়িয়ে চলে যাচ্ছিলাম। তারপর আমরা পাঠশালায় বসে আপনার অপেক্ষা করছিলাম। ঢুকতে গিয়ে আপনারও পায়ে কাঁটা বিঁধল। আপনার সঙ্গে ছিল চন্দ্রগুপ্ত। সে তো কোথা থেকে একটা লাঠি নিয়ে এসে সেই কাঁটা ঝোপ উপড়ে ফেলতে গেল। আপনি তাকে বাধা দিলেন, বললেন, ঝোপ ভেঙে লাভ নেই চন্দ্রগুপ্ত, কারণ আবার কয়েকদিন পর পুনরায় এখানে কাঁটা ঝোপ গজিয়ে উঠবেই। এরপর আপনি একটু অদ্ভুত কাজ করলেন। নিজের কুটিরের ভেতর থেকে এক পাত্র মিষ্টি মট্টা নিয়ে এলেন। আপনার কুটিরে সবসময়ই কিছু মিষ্টি বানানোই থাকতো। জীবসিদ্ধি হেসে উঠল। আপনি সেই মিষ্টি শরবত কাঁটা ঝোপের গোড়ায় ঢেলে দিলেন এবং আশপাশের মাটিতে ছড়িয়ে দিলেন। অন্য ছাত্ররা আপনার কাণ্ড দেখে হাসাহাসি জুড়ে দিল। আপেল চিবোতে চিবোতে চাণক্য প্রশ্ন করলেন, আর তোমরা হাসছিলে না? না, আমরা 6 জন আপনাকে চিনতাম আচার্য। আমরা জানতাম যে কারণ ব্যতীত কোনো কাজ আপনি করেন না। এই অদ্ভুত কাজেরও কোনো উদ্দেশ্য নিশ্চয়ই আছে আপনার। চন্দ্রগুপ্তই জিজ্ঞেস করলো আপনাকে যে এটা আপনি কেন করলেন। আপনি যে উত্তরটা দিয়েছিলেন সেটা আমি কোনোদিন ভুলব না। আপনি আমাদের বলেছিলেন, ওই মিষ্টি দইয়ের টানে পিঁপড়ে আসবে। তারা এই কাঁটা গাছের শেকড় খেয়ে গাছটাকে মেরে ফেলবে। শেকড় নষ্ট হওয়ায় কাঁটা গাছ আর কোনো দিন সেখান থেকে পুনরায় গজিয়ে উঠতে পারবে না। শত্রুদেরও সবসময় এভাবেই শেষ করতে হয়, সমূলে।
তোমরা সকলে সমস্যা এড়িয়ে যাচ্ছিলে, শুধু নিজেরটুকুই ভাবছিলে। কিন্তু দেখো, তোমাদের মিত্র চন্দ্রগুপ্ত কিন্তু সকলের সুবিধার কথা ভেবে গাছ ভেঙে দিতে উদ্যত হয়েছিল। সে এড়িয়ে যায়নি, যদিও তার পদ্ধতি ভুল ছিল। সমস্যা ও শত্রুর অবশেষ রাখতে নেই কখনো, তাকে সমূলে বিনষ্ট করতে হয়, যাতে সেটি পুনরায় আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে। জীবসিদ্ধির গল্প শেষ হতে চাণক্য শান্ত স্বরে বললেন, কথাটা সব সময় মনে রাখবে। আপনার কি এই মঠটা দেখে সেই ঘটনা মনে পড়ল, নাকি এখন এই কথার অন্য তাৎপর্য আছে? উত্তর না দিয়ে চাণক্য শুধু হাসলেন। তখনই দরজায় আরো একবার কড়া নাড়ার শব্দ হলো। ভেতরে আসুন। চাণক্য বলতেই বাইরে দাঁড়িয়ে থাকা প্রহরী দ্বার খুলে দিল, আর কক্ষে চিত্রবর্মা প্রবেশ করল। প্রণাম আচার্য। সুপ্রভাত জীবসিদ্ধি মহাশয়। সুপ্রভাত আর্য। একটি খালি আসনে বসতে বসতেই চিত্রবর্মা বললেন, কালকের ঘটনা শুনেছেন? রাজবৈদ্যর হত্যার? আজ্ঞে হ্যাঁ, মর্মান্তিক। সত্যি বলতে চক্রাচার্য শুধুই একজন অত্যন্ত কুশল বৈদ্য নয়, আমার পরম মিত্রও ছিল। আমি তো গতকাল দুপুরে বিশেষ কাজে বেরিয়েছিলাম, ফিরে এসে শুনি এই কাণ্ড। আমি তো ভাবতেই পারছি না আমি কড়া হাতে এই রাজ্যে দস্যুবৃত্তি দমন করব। আপনি মনে করেন এটা দস্যুদের কাজ? এই প্রশ্নে বিস্মিত হয়ে যুবরাজ প্রশ্ন করলেন, মানে? অমাত্য শ্রীশৈল তো তাই বলল। কেন, আপনার কি মনে হয়? চাণক্য কিছুক্ষণ চুপ থেকে বললেন, সন্দেহ নয় ঠিক, একটা সম্ভাবনা হতে পারে যে বৈদ্য মহারাজের মৃত্যুর ব্যাপারে কিছু জানতেন যা গুরুত্বপূর্ণ। কিন্তু চক্রাচার্য তো একদিন আগেই আপনার কাছে সব কথা বলেছে, তার আবার নতুন করে কি বলার থাকতে পারে? আমি বলিনি যে এটাই কারণ তাকে হত্যার আর্য, এটা সম্ভাবনা মাত্র। সেই মর্মেই আমি শ্রীশৈলকে বলেছিলাম যে বৈদ্যর স্ত্রীর জন্য সুরক্ষার ব্যবস্থা করতে, কারণ হতে পারে তার স্ত্রীকে তিনি কিছু বলে গিয়েছেন। আজকে সকালেই একবার তার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছে আছে। দুদিকে ঘাড় নেড়ে চিত্রবর্মা বললেন, সে সম্ভাবনা নেই আচার্য, কারণ অনেক বছরের মিত্রতার সূত্রে আমি চক্র ও তার স্ত্রীর সঙ্গে পরিচিত। তার স্ত্রী শিক্ষিতা না হওয়ায় চক্রর আজীবন আফসোস ছিল যে সে তার নতুন নতুন জ্ঞানের তত্ত্ব তার জীবন সঙ্গিনীর সঙ্গে ভাগ করে নিতে পারে না। ও অনেকবার ওর স্ত্রীকে লেখাপড়া শেখানোর চেষ্টা করেছে, কিন্তু ওর স্ত্রী, মানে সত্যি বলতে সে একটু মন্দবুদ্ধির স্ত্রীলোক। তবে এটা বড়ই আফসোসের কথা। তবুও একবার চলুন তার গৃহে। আমি এমনিতেই একবার তার গৃহে যাব, শুধু যুবরাজ হিসাবে নয়, মিত্র হিসাবে চক্রর স্ত্রীর পাশে দাঁড়ানো আমার কর্তব্য। আমার সঙ্গেই আপনারাও চলুন না। বেশ তো, আমরা তৈরি। আপনি বেরোলে আমাদের ডেকে নেবেন দয়া করে। বেশ বেশ। কক্ষ থেকে বেরিয়ে গেল চিত্রবর্মা। জীবসিদ্ধি দ্বার রুদ্ধ হওয়া অবধি অপেক্ষা করার পর বলে উঠল, আমার তো মনে হয় এই হত্যাকারী। কার? রাজার এবং বৈদ্যর। এ একা অথবা শ্রীশৈলর সঙ্গে মিলে হত্যা করেছে। চাণক্য উঠে জানালার সামনে গিয়ে দাঁড়ালেন, বললেন, ওহে জীবসিদ্ধি, এই হত্যাকাণ্ডে কে জরুরি নয়, যতটা না কিভাবে এবং কেন। কেনর উত্তর কি সহজ নয়? রাজ সিংহাসনের লোভে। কিন্তু তাই যদি হয় তবে আমাদের আমন্ত্রণ করা কেন? কেন আমাকে হত্যাকারীকে খুঁজে বের করতে বলবে সে নিজেই? জীবসিদ্ধি অস্থির ভঙ্গিতে উত্তর দিল, আমি নিশ্চিত এটা আপনাকে মগধ থেকে বের করে আনার জন্যে। আপনার প্রাণ সংশয় হওয়ার সম্ভাবনা আছে আচার্য। আপনি দয়া করে আমাকে ছাড়া একা কোথাও যাবেন না, বা অঙ্গরক্ষক হিসেবে সর্বক্ষণ সঙ্গে অন্তত একজন মগধের সৈনিককে রাখবেন। জীবসিদ্ধি, একমাত্র কোনো মূর্খই
আমাকে নিজের গৃহে ডেকে এনে হত্যা করে গোটা মগধের রোষ কাঁধ পেতে নেবে। কুলুতের মাটিতে আমার যদি বজ্রপাতেও মৃত্যু হয়, তবে চন্দ্রগুপ্ত সেটাকে কুলুতের ষড়যন্ত্র বলেই ধরে নেবে এবং এই গোটা রাজ্য ধুলোয় মিশিয়ে দিতে মগধ সেনার 3 দিন লাগবে বড়জোর। এবং এই কথা চিত্রবর্মাও জানে। সে আর যাই হোক মূর্খ নয় যে নিজের সর্বনাশ নিজে ডেকে আনবে। অতএব জীবসিদ্ধি, এইখানেই তোমার সঙ্গে আমার মত ভিন্ন। তুমি প্রতি মুহূর্তে আশঙ্কায় আছো যে আমার প্রাণহানির চেষ্টা করা হবে, কিন্তু আমি প্রায় নিশ্চিত যে চিত্রবর্মা কখনোই নিজের দেশের মাটিতে আমার উপর আক্রমণ করার সাহস করবে না। চাণক্যর কথায় জীবসিদ্ধিকে খুব একটা সন্তুষ্ট বলে মনে হলো না। গজগজ করতে করতে বলল, তবুও সতর্কতা অবলম্বন করাই শ্রেয়। আমি যা বললাম তা আপনি দয়া করে মেনে চলবেন। চাণক্য তার কথা শুনতে পেলেন বলে মনে হলো না। অন্যমনস্কভাবেই নিজের কেশশিখায় হাত বুলিয়ে বললেন, কিছু একটা ঘটছে যা খুব সহজ, একদম আমাদের চোখের সামনেই আছে, কিন্তু আমি সেটা দেখতে পাচ্ছি না। ওই বিশেষ তীর এখানে কেন? গোটা বিষয়টায় কি শকুনির কোনো ভূমিকা আছে? থাকলে সেটা কি? কিভাবে সকলের চোখের সামনে হত্যা করা হলো রাজাকে, অথচ কেউ হত্যাকারীকে দেখতে পেল না? বৈদ্যর হত্যা কি নিতান্তই সমপাত, নাকি সেটাও গোটা চক্রজালের অংশ? আমার মন বলছে রাজার মৃত্যু রহস্যের উত্তরটা পেলেই সব সমাধান হয়ে যাবে, অথচ গোটা ব্যাপারটা এতটাই অস্বাভাবিক। হঠাৎ একটা কথা মনে পড়ায় জীবসিদ্ধি চাণক্যর কথা মাঝপথেই থামিয়ে দিয়ে বলল, আচার্য, এখনো কিন্তু সেই তীরন্দাজ প্রতিযোগীদের জিজ্ঞাসাবাদ করা বাকি। তাদের মধ্যেই হত্যাকারী লুকিয়ে থাকার সম্ভাবনা কিন্তু প্রবল, বা যদি তা নাও হয়, তাদের থেকে হয়তো কোনো সূত্র পাওয়া যাবে যে কোন উপায়ে এত দূর থেকে বাণ নিক্ষেপ করা সম্ভব, তাও আবার সকলের দৃষ্টির থেকে নিজেকে লুকিয়ে। আমার মনে আছে জীবসিদ্ধি, বৈদ্যর স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এসেই পরের প্রহরে তাদের সঙ্গে কথা বলতে হবে। তখনই বাইরে থেকে ডাক এলো, মহামতি চাণক্য, যুবরাজ চিত্রবর্মা জানালেন রথ প্রস্তুত, তিনি বাহিরে প্রাঙ্গণে আপনাদের অপেক্ষা করছেন। টিকা: চাণক্যর পায়ে কাঁটা ফুটে যাওয়ার এই কাহিনী খুবই প্রচলিত লোককাহিনী। আজ এই পর্যন্ত। এই রুদ্ধশ্বাস উপন্যাসের বাকি অংশে কি ঘটছে দেখার জন্য ধৈর্য ধরতেই হবে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।